বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগের সমর্থকদের সাথে বিএনপি ছাত্র দলের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির খাঁর বিরুদ্ধে থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করতে পুলিশ সদস্যরা সাধারণ পোশাকে এলাকায় অভিযান চালায়। এক পর্যায়ে বাজার এলাকা থেকে কবির খাঁকে আটক করা হলে স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে ওঠেন। পরে তারা পুলিশের ওপর হামলা চালিয়ে কবির খাঁকে হাতকড়া সহ ছিনিয়ে নিয়ে যায়। 20 বছর আগে তো তারেক রহমান মঈনুদ্দিন ফখরুদ্দিনের কাছে কোমর ভাঙা অবস্থায় নিঃশ্বাস নিয়ে বাইচে থাকার জন্য মুসলেখাতে দেশ থেকে ভাইগে গেছিল, কিন্তু এবার খোদার কসম ও মুসলেখাতে আর সময় পাবে না। বিএনপির এই সন্ত্রাসীদের তালিকা করুন, নোট করুন এই কুত্তার বাচ্চাদের তালিকা শুধু নোট করে বড় করলেই চলবে না। গেরিলা কাটায় মোকাবেলা ওই তালিকা আস্তে ছোট করতে হবে, নাম কাটা দিতে হবে লাল তালিকায়। যে অতি উৎসাহী আছে তার চ্যাপ্টার ওখানে ক্লোজ করে দিতে হবে, একটা দুইটার চ্যাপ্টার ক্লোজ করলে বাকিগুলো এমনি দৌড়ে ভালাই দেবো, বাকিগুলো এমনি শান্ত হয়ে যাবে। 20% রাজপথ নামে রাজপথ মেসাকার হয়ে যাবে। সেই রাজপথ থেকে আওয়ামী লীগকে হটানো সম্ভব হবে না এবং সেই রাজপথে রক্ত ঝরবে এবং আওয়ামী লীগ বিজয় নিয়ে ঘরে ফিরবে। শেখ হাসিনাকেও দেশে ফিরাবে, এই রেজিমটারও পরিবর্তন হবে এবং আগামী দিন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন হতে হবে। সেই নির্বাচনে 100% আওয়ামী লীগ 220টার উপর আসন পেয়ে একদিকে বলা হচ্ছে তেলের কোনো সংকট নাই, আরেকদিকে বাস্তবে কি ঘটতেছে সেটা তো সম্পূর্ণ ভিন্ন। ডিসিপ্লিনে আনার জন্য আমরা জ্বালানি তেলের কিঞ্চিত মূল্য বৃদ্ধি করতে বাধ্য হয়েছে সরকার। জ্বালানি তেল ইস্যুতে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে বিতর্কে জড়িয়েছেন তাজুল ইসলামকে তখনই ডাকা যাবে যখন তিনি বিদেশ থেকে দেশে ফিরবেন। তার মানে তাজুল ইসলামের বিরুদ্ধে এমন সব গুরুতর ভয়াবহ অভিযোগ উঠবার পরেও বাংলাদেশের ইতিহাসে। সুপ্রিয় দর্শক, নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, বাংলাদেশ টিভি নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আজকের ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং বাংলাদেশের কিছু ঘটে যাওয়া ঘটনা নিয়ে আজকের পুরো ভিডিওটি সাজানো হয়েছে, যার কিছুটা অংশবিশেষ আপনারা ইতিমধ্যে দেখে ফেলছেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আগে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি আলোচনাটি দেখে আসা যাক। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটিতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ আলোচনাটি দেখে আসা যাক। তাজুল ইসলামকে তখনই ডাকা যাবে যখন তিনি বিদেশ থেকে দেশে ফিরবেন। তার মানে তাজুল ইসলামের বিরুদ্ধে এমন সব গুরুতর ভয়াবহ অভিযোগ উঠবার পরেও বাংলাদেশের ইতিহাসের অন্যতম সব স্পর্শকাতর মামলা যে আদালতে চলছে, সে আদালতের চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে এমন সব ভয়াবহ অভিযোগ তার সহকর্মীর তরফেই তোলা হলেও চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে বিএনপি সরকার বিদেশ যাত্রায় কোনো বাধা দেয় নাই, তিনি বিদেশ যেতে। অপরাধ ট্রাইব্যুনালের তাজুল ইসলামের প্রসিকিউশন টিমের বিরুদ্ধে বস্তা ভর্তি টাকার বিনিময়ে রাজসাক্ষী বানানো, টাকা চেয়ে জামিন করানোর প্রতিশ্রুতি দেওয়া সহ নানা অভিযোগ ওঠার পর এখন রীতিমতো তদন্তকারী দল জামিনের বিনিময়ে কোটি টাকার ঘুষ চাওয়ার যে কল ফাঁস হয়েছিল সেই টেলিফোন কলের সত্যতা পেয়েছে। তার মানে তাজুল ইসলামের প্রসিকিউশন টিমের সদস্য সাইমুম রেজা তালুকদার চট্টগ্রামের মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় আটককৃত আওয়ামী লীগের সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরীর স্ত্রী এবং আইনজীবী রিজওয়ানা ইউসুফের কাছে সাইমুম রেজা তালুকদার ফোনে 1 কোটি টাকা ঘুষ দাবি করছেন এমন একটা রেকর্ডিং যে ফাঁস হয়েছিল মার্চ মাসে, সেটা এখন প্রমাণিত বলে বলছে নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এবং তিনি বলছেন যে যেই ফ্যাক্ট ফাইন্ডিং টিমটি বা তদন্তকারী দলটি এই কল রেকর্ড ফাঁসের পর তারা গঠন করে দিয়েছিলেন, তারা এই কল রেকর্ডের সত্যতা পেয়েছে। ওই আওয়ামী লীগের সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরীর পরিবার বলেছিল যে তাজুল ইসলামের প্রসিকিউশন টিম অন্তত 26 বার এই সাইমুম রেজা তালুকদারের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করেছিল, তাদের কাছে টাকা চেয়েছিল, কোটি টাকা ঘুষ দাবি করেছিল, যাতে তারা ABM ফজলে করিম চৌধুরীকে চট্টগ্রামের ওই মামলা থেকে জামিন দিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। তাজুল ইসলামের বিরুদ্ধে, তাজুল ইসলামের প্রসিকিউশন টিমের বিরুদ্ধে যে এরকম সব ভয়াবহ আর্থিক দুর্নীতি এবং কেলেঙ্কারির অভিযোগ এরই মধ্যে বিএনপি সরকারের কাছে আছে, সেটার প্রমাণ পাওয়া যাচ্ছিল বা ধারণা করা যাচ্ছিল যখন বিএনপি সরকার গঠন করতে না করতেই 1 সপ্তাহেরও কম সময়ের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদ থেকে তাজুল ইসলামকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানায় এবং
চিফ প্রসিকিউটর পদ থেকে তাজুল ইসলামকে সরিয়ে দেওয়ার পরপরই সেদিনই তাজুল ইসলামের প্রসিকিউশন টিমের একজন সদস্য BM সুলতান মাহমুদ তিনি ফেসবুকে লেখেন যে তিনি রীতিমতো প্রসিকিউশন টিমের বিভিন্ন সদস্যদের রুমে দেখেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান বিভিন্ন মামলায় অভিযুক্ত ব্যক্তিদের পরিবারের সদস্যরা বস্তা ভর্তি টাকা নিয়ে ঢুকছেন এবং তার বিনিময়ে সেসব ব্যক্তিকে রাজসাক্ষী বানানো হয়েছে। শুধু তাই নয়, BM সুলতান মাহমুদ এমন অভিযোগও নিয়ে আসেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এবং তার প্রসিকিউশন টিমের অন্য সদস্যদের বিরুদ্ধে যে এমনকি শেখ হাসিনার মামলার যে রাজসাক্ষী পুলিশের তৎকালীন IG চৌধুরী আব্দুল্লাহ মামুন তাকেও বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে রাজসাক্ষী বানিয়েছিলেন তাজুল ইসলামেরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ঘটে থাকলে এবং যখন প্রমাণ মিলছে যে একটি কল রেকর্ড ফাঁস হয়ে গেছে, যেই কল রেকর্ডকে জেনুইন বলছেন বর্তমান চিফ প্রসিকিউটর, যেই কল রেকর্ড সত্য বলে প্রমাণ পাচ্ছেন তদন্তকারী ব্যক্তিবর্গ, তখন এই কোনো মামলাতেই চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের প্রসিকিউশন টিম আসলে সৎভাবে কর্মকাণ্ড পরিচালনা করেছিলেন কিনা সেটা প্রমাণ ব্যতি রেখে এখন কোনো মামলার রায় বা বিচার কাজ সম্পন্ন করা আইনিভাবে দেখলে মুশকিল হয়ে পড়বে নতুন প্রসিকিউশন টিমের জন্য কিংবা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জন্য। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটি যখন 2024 সালের 5ই আগস্টের পর আইনটি পাল্টে ফেলে 2024-এর জুলাই আগস্টের রাজনৈতিক আন্দোলনের সময় ঘটা ঘটনাবলীর বিচারের জন্য আবার গঠিত হয়, যেই আদালতে কিনা শেখ হাসিনার আমলে 1971 সালের যুদ্ধাপরাধের বিচার চলছিল এবং যেই আদালতে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের যখন 1971 সালের যুদ্ধাপরাধের দায়ে বিচার হচ্ছিল তখন তাদের পক্ষে আইনজীবী হিসেবে কাজ করছিলেন এই তাজুল ইসলাম, তখন 2024 সালের 5ই আগস্টের পর ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন এবং এখতিয়ার বদলে নতুন করে ওই আদালতকে শেখ হাসিনার বিচারের জন্য ব্যবহার করা এবং শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দের বিচারের ওই আদালতের চিফ প্রসিকিউটর হিসেবে তাজুল ইসলামকে নিয়োগ দান নিয়ে তখন থেকেই দেশে বিদেশে নানা আইন বিশেষজ্ঞরা কথা বলছিলেন। তারা বলছিলেন এটা সরাসরি তার ক্ষেত্রে এমন একটা স্বার্থের সংঘাত তৈরি করে যে এটা নিশ্চিতভাবে এই আদালতে ঘটে যাওয়া যে কোনো বিচারকে পরবর্তীতে প্রশ্নের সম্মুখীন করবে। আর এখন কিনা সরকারের পালাবদল হবার পর, বিএনপি সরকার ক্ষমতা নেওয়ার পর দেখা গেল তাজুল ইসলাম শুধুমাত্র যে আওয়ামী লীগের বিরোধী রাজনৈতিক শিবিরের লোক বলে তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা যায়। 2024-এর 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন কেন হয়েছিল সেটা নিয়ে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ 8 পর্বের একটা ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করেছে সম্প্রতি। যে প্রতিবেদনের একটা দুইটা বিষয় নিয়ে বিক্ষিপ্তভাবে আপনাদের সঙ্গে আলোচনা করে সেগুলো শুনিয়েছিলাম। সেই প্রতিবেদনে দাবি করা হয়েছে যে এটা আসলে ছাত্র আন্দোলন ছিল না, এটা ছিল রেজিম চেঞ্জের একটা প্রক্রিয়া, অর্থাৎ সরকার পতনের একটা প্রক্রিয়া, এবং সেই প্রক্রিয়াতে আন্তর্জাতিক অংশগ্রহণটাই মুখ্য ছিল। বাংলাদেশে শুধুমাত্র ছাত্র আন্দোলনের যে ব্যাপারটা দৃশ্যমান দেখা গেছে সেটা এই পুরো পরিকল্পনার শুধুমাত্র একটা ছোট অংশ ছিল। অর্থাৎ নর্থ ইস্ট নিউজ দাবি করছে যে এখানে দুইটি দেশ এবং বাংলাদেশে একটি সর্বোচ্চ বাহিনী এই রেজিম চেঞ্জের ব্যাপারে ভূমিকা পালন করেছে। তারা তাদের বিভিন্ন নথিপত্র প্রমাণপত্র তারা নাকি হাতে পেয়েছে এবং হাতে পাওয়ার ফলে এই বক্তব্যগুলো তারা ধারাবাহিক 8টা প্রতিবেদনে তুলে আনার চেষ্টা করেছে। এবং সেই প্রতিবেদন নিয়ে সম্প্রতি নর্থ ইস্ট নিউজের সিনিয়র সাংবাদিক, যদিও তিনি বাঙালি, চন্দন নন্দী, তিনি একটি অনলাইন প্ল্যাটফর্মে সাক্ষাৎকার দিয়ে এই ব্যাপারটার পুরোটা A to Z তিনি বলার চেষ্টা করেছেন। তার কথাই এতটাই আত্মবিশ্বাস আমরা দেখেছি যাতে আপনার তার কথাগুলো শুনলে মনে হতে পারে যে একেবারে সবই জলজান্ত সত্য কথা, এর মাঝে এতটুকু কোনো মিথ্যা নেই। নর্থ ইস্ট নিউজের ভাবনায় সাংবাদিক চন্দন নন্দীর ইনভেস্টিগেশনে আদতে তারা কি পেল, কি তুলে ধরার চেষ্টা করলো, বাংলাদেশের এই শেখ হাসিনা সরকার পতনের পেছনে নর্থ ইস্ট নিউজের এই প্রতিবেদন কেন ভারতকেও দায়ী করছে, ভারতও শেখ হাসিনা পতনের এই কার্যক্রমে অংশ নিয়েছে এটা বলছে, সেই গূঢ় রহস্য সম্পর্কে একটু আলোচনা করে বোঝার চেষ্টা করব যে ভারত কেন হঠাৎ করে শেখ হাসিনা পতনের ব্যাপারে ভূমিকা পালন করার পরে সেই শেখ হাসিনাকেই ভারত আশ্রয় দিয়ে নিরাপত্তা দিয়ে তাদের দেশে রাখছে। ভারতীয় পত্রিকায় ভারতের বিপক্ষে এই ধরনের একটা নিউজ, এটা কিন্তু একটা চাঞ্চল্যকর ব্যাপার। চলুন একটু জেনে দেখি যে নর্থ ইস্ট নিউজের দাবিতে এই শেখ হাসিনা পতনের পেছনে কি কি রহস্য লুকিয়ে আছে যেগুলোকে সত্য হিসেবে তারা মানাতে চাইছে তার পাঠকদের। চন্দন নন্দীর যে ভাষ্য, সেখানে তারা বলছে যে কোটা আন্দোলন জাস্ট একটা ক্ষুদ্র অংশ ছিল এই পুরো প্রক্রিয়াতে। তার এবং নর্থ ইস্ট নিউজের দাবিতে ছাত্ররা জড়িত, ছাত্রদেরকে ইনভলভ করা হয়েছে, এনজিও, সুশীল, শিক্ষক, বিভিন্ন বাহিনী, রাজনীতিবিদ, সাংবাদিক, সাংস্কৃতিক
কর্মী, এরা বহু লেয়ারে কাজ করেছে, অনেকগুলো লেয়ার তৈরি করা হয়েছিল, বহু লেয়ারে এই সব মানে প্রতিষ্ঠান, ব্যক্তি, সংগঠন, এই জায়গাগুলোকে কাজে লাগানো হয়েছে বলে চন্দন নন্দী দাবি করেছেন এবং নর্থ ইস্ট নিউজ তাদের রিপোর্টে দাবি করছে। তাদের রিপোর্টের সব থেকে ভয়াবহ যে কথাটা, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ভারত, এই দুই দেশ মিলেই মূলত শেখ হাসিনার পতন নিশ্চিত করেছে। তাহলে প্রশ্ন আসে, এতদিন যে আলোচনা হলো শেখ হাসিনার সব থেকে বড় মিত্র শক্তি ভারত, সেই ভারত কেন শেখ হাসিনার পতনটা নিশ্চিত করলো? এখানে চন্দন নন্দী এবং মানে নর্থ ইস্ট নিউজ তাদের বক্তব্যে যেটা তুলে ধরেছে, তারা একেবারে স্পেশালি তারা বলছে যে 2023-এর নভেম্বরে একটা মিটিং হয় দিল্লিতে, 2+2 এই মিটিংটার নাম দিয়েছে, এভাবে আখ্যা দিয়েছে তারা, যেখানে যুক্তরাষ্ট্রের 2 জন ঊর্ধ্বতন ব্যক্তি এবং ভারতের 2 জন ঊর্ধ্বতন ব্যক্তি উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রের কে উপস্থিত ছিলেন সেই নামটা তারা প্রকাশ না করলেও ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর উপস্থিত ছিলেন, সেটা তারা দাবি